ভুল করছো। আমাদের মতো বাবা মায়েরা সারা জীবন শুধু ভুল করে যায় করুণা, কিন্তু সেই ভুলটাকে ভুল করে ফুটিয়ে তোলার সাধ্য তাদের। কিন্তু আমাদের সন্তানরা আমাদের কয়েকখানায় বন্দি, তাই তো প্রাক্তন শিক্ষক প্রভাত রায়ের হাতে আজ বাজারের ব্যাগ। কোনদিন হয়তো দেখবে এই হাতে উঠে এসেছে বৌমাদের পরনের কাটা কাপড়। এটাই বর্তমান শিক্ষিত সমাজের বাবা মায়েদের ভবিতব্য। আর সেই জন্যই বলায় সর্দার আলেকজান্ডার মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলেছিলেন, সত্য সেলুকার কি বিচিত্র এই দেশ। তোমার কাছে আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে তিলে তিলে এইভাবে দগ্ধ করছো? ওগো ঠাকুর, আমি যদি তোমার চরণে বিন্দু মাত্র পুণ্য সঞ্চয় করে থাকি, তাহলে তার বিনিময়ে তুমি এই মাস্টার মশাই জীবনে একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও ঠাকুর, একটু এই প্রদীপ, এই যে মা, আপনার ওই গুন্ডা লাফাঙ্গ ছেলেটি কোথায়? প্রদীপকে তোমার কি দরকার বৌমা? দরকার আছে। আরে বাবা, সারাদিন শুধু ষাঁড়ের মতো গিললে চলবে কেন? তুমি তো জানো বৌমা যে প্রদীপ এখন অসুস্থ। অসুস্থ? কিসের অসুস্থ? আরে বাবা, ফুটপাতে রংবাজ গুন্ডাদের ওই রকম একটু আধটু মাথা ফাটে, তাকে শুয়ে থাকলে চলবে কেন? আমাদের মতো ছেলেদের এসব সাজে না, তাই এই মিথ্যে ব্যান্ডেজটা। ওটা বাবা না, আমার মাথা দিব্যি, তুই ও কাজ করিস না। তোর ভালো না হওয়া পর্যন্ত ব্যান্ডেজ তুই করিস না বাবা। মা যখন বলছে তখন থাক। আচ্ছা মেজে বৌদি, তোমার কাজটা কি? ওই মোড়ের মাথা দোকান থেকে আমার এই দুটো জোড়া জুতো পালিশ করে নিয়ে এসো। তুমি কি বলছো? তুমি মাগো, কি বলছো? তুমি মাগো বিচলিত হও না, আমি এই কাজটা করে দিতে পারবো মা। বিচলিত হও না মা, তুমি শান্ত হও, স্থির থাকো। শোনো মেজে বৌদি, অল্প কিছুক্ষণ পরেই পাড়ার মোড় থেকে তোমার জুতো জোড়া। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, এনে আমার মাথাটাকে উদ্ধার করে দাও। তা না হয় নিয়ে এলাম। আচ্ছা মেজে বৌদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো, কি বলবে? মেজদা কিছুদিন আগে বেশ একটা দামি শাড়ি তোমাকে উপহার দিয়েছিল, তুমি কিন্তু এই পোশাকের মোহ এখনো ছাড়তে পারলে না। তাহলে ওই শাড়িটা লোক দেখিয়ে না কুচু করে গাল ফুলিয়ে বলবে আমার স্বামী কত বড় অফিসার, আমার জন্য এই শাড়িটা কিনে এনেছে, তাই না মেজ বৌদি? সেই ডিসিশন নাকি আমার তোমার থেকে নিতে হবে না? মেজ বৌদি, কি ব্যাপার না, বাড়িতে তো হল্লা কিসের? ওগো ওগো, তুমি এসেছো, দেখো না, আমি বলেছিলাম আমার জুতোটা একটু পালিশ করে আনতে, তাই জন্য আমাকে যেভাবে যাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করছে তোমার এই লাফাঙ্গা ভাই। তা তুমি ভালো করে জানো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বেকার বাউন্ডুলে ছেলেরা যে পাতে খায় সেই পাচ্ছে রে। তাছাড়া ওকে বলা কি দরকার ছিল? একটু আগে বাবা বাজারে গেলেন, তুমি তোমার জুতো জোড়া বাবাকে দিতে পারতেন, বাবা ফেরার পথে তোমার জুতো জোড়া পালিশ করে আনতেন। তুই কি বলছিস বাবা? তুই কি বলছিস? মাননীয় ভদ্রমণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন একজন আদর্শবান শিক্ষকের যোগ্য সন্তানের মুখে একবিংশ শতাব্দীর সেরা সংলাপ শুনে চমকে না ওঠে আপনারা আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান শিক্ষিত উন্নত সমাজ ব্যবস্থা নামক কোন বারুদের স্তূপের উপর আপনারা বাস করছেন। পবিত্র বাড়াবাড়ি একটা সীমা থাকা দরকার। সাবধান পবিত্র, এই বাড়িতে এসে যেখানে সেখানে বেহাসের মতো কথা বললে আমি কিন্তু তোমার ঘর ধাক্কা দিয়ে তোমাকে বাইরে বার করে দেব। তুমি সবকে বলছো পবিত্র এই বাড়ির সম্মানীয় অতিথি, আর আমরা বুঝি বানের জলে ভেসে এসেছি, তাই বাইরের কুকুর এসে বাড়িতে ঘেউ ঘেউ করলেও তাকে তাড়ানোর অধিকার আমাদের নেই। একটা কথা শুনে রাখুন মা, বাড়িতে যখন ভদ্রলোক কেউ আসে সে কিন্তু যথাযোগ্য সম্মান পায়,
কিন্তু চকচকে পোশাক পরা এই অভদ্র লোক বাড়িতে এলে তার কিন্তু সম্মান এই বাড়িতে নেই। চলে এসো শুধু। মেজদা, মেজ বৌদির কথা কি তোমার কথার প্রতিধ্বনি? নিশ্চয়ই। তোরা কি ভেবেছিস তোরা সবাই মিলে আমার থেকে অপমান করবি আর আমি মুখ বুঝে সহ্য করবো? তাছাড়া টোনা এবারই নতুন, একদিন হলো এলো, তাই আমি কিছু বললাম না। দ্বিতীয় দিন যদি এই ঘটনা ঘটে, এই সংসারের বুকে আমি একটা নতুন কুরুক্ষেত্র তৈরি করে দেবো। নতুন কুরুক্ষেত্র। হ্যাঁ, কথাটা তোরা মনে রাখিস। তুমি কিছু মনে করো না বাবা পবিত্র। মাগো। তুমি তো সব বুঝতেই পারছো। মাগো, আমি যে প্রদীপের বন্ধু, তাই সহ্য শক্তিটা ওর কাছ থেকেই পেয়েছি। বাবা, বাবা তুমি প্রদীপের সঙ্গে এখানে বসে গল্প করো, আমি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসছি বাবা, চা নিয়ে আসছি। যাক, এখন কেমন আছিস বল? রাখালদা তো পুরোপুরি সুস্থ। তাহলে জানবে আমিও পুরোপুরি ফিট, কারণ আমার যন্ত্রণাটা রাখাল্লার জন্য নয়, আমার জন্যও নয়, এই সংসারে রাখাল্লার মতো অনেক মানুষের জন্যে। প্রদীপ তুই ওরে পবিত্র, আমি মরে গেলে কারোর কিছু যায় আসে না, কিন্তু রাখাল্লা যদি কিছু ঘটে যেত, ওর সংসারটা ভেসে যেত রে পবিত্র, ওর সংসারটা ভেসে যেত। আমি তাই ভাবছি কি করব। রাখাল্লাকে নিয়ে আমি কত চিন্তা করেছি রে পবিত্র, ওর যেন কিছু না হয়, ওর সংসারটা যেন বেঁচে থাকে। পবিত্র তুই একটু দেখ না পবিত্র। আসতে পারি? কি ব্যাপার, আপনি এখানে কেন? আসুন, ভিতরে আসুন। আসতে পারি যদি আপনি আমাকে ক্ষমা করেন। রাখাল্লা যখন সুস্থ হয়ে উঠেছে, তখন কারোর উপর আমার কোনো মান অভিমান নেই। নাও আই এম ভেরি হ্যাপি। তাহলে এগুলো নিন, নিন। রাখালদার সুস্থতায় আর আপনার সুখের দ্বারে এটা আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা। নিন, গ্রহণ করুন। গ্রহণ করলাম। মাননীয় দর্শক মণ্ডলী, যে দৃশ্য শুধু কবির কল্পনায় সম্ভব, তা আজ আপনাদের সামনে প্রবাহমান। কে পবিত্র, কি ভাবছিস? ভাবছি এই শরতের মেঘমুক্ত আকাশে কেমন করে এক ফালি মেঘ ভেসে এলো। পবিত্র বাবু, সেই সঙ্গে চেষ্টা করে দেখছিলাম এই কুটিল সমাজের দর্পণে ভেসে ওঠা মনে মনে তর্পণ করা দুটো চরিত্রকে পাশাপাশি বসিয়ে একটা নব মেঘদূত রচনা করতে পারি কি না। পাগল কোথাকার। আপনার মতো বন্ধু পেলে সবাই এরকম পাগলই হবে। তাহলে আপনি? পাগলিনি, তা না হলে কি এত দূর থেকে ছুটে আসি বলুন? যাক, একটা অনুরোধ করব। বলুন। বলছি কি, আপনি যদি আগামীকাল ওই পার্কে গিয়ে আমার সাথে দেখা করব, কিন্তু কেন? সব কেনর উত্তর আমি আপনাকে সেদিনই দেব। আসি। আসুন। বলি সেই থেকে তো পিড়িতের লোক নিয়ে খুব হইহুল্লোড় করছো, এদিকে আমি কটা বাসন মেজে দিতে বলেছি, তা এখনো হয়নি কেন শুনি? বৌদি, বাসনগুলো তো এখন প্রয়োজন হয়নি, তাই ভাবছিলাম একটু পরেই মেজে দেব। পরে কেন শুনি? বাড়ির কাজ ফেলে রেখে বাইরের লোকের সঙ্গে আড্ডা দিতে সময় পাও, আর সামান্য কটা বাসন মাজতে বুঝি তোমার ভার বোঝা বলে মনে হয়? বৌদি, বাড়ির কাজও করবে না, বাইরে থেকে কোনো পয়সা রোজগার মতো নেই, অথচ বাড়িতে বসে বসে অন্য সংসার করতে তোমার লজ্জা হয় না? বৌদি, আমি হলে না গলায় দড়ি দিতাম, বুঝলে? বৌদি, আমারও ইচ্ছে করে গলায় দড়ি দিতে, কিন্তু বৌদি দড়ি কেনার পয়সা কোথায় পাই? ও বৌদি, দাও না 50টা টাকা দাও না। জানি তুমি দেবে না, আর এই কথাটা তোমার কথা নয়, মেজ বৌদির কথা তোমার মুখে বসানো আছে, তাই না? আর মন ভেজানো কথা বলতে হবে না, যত সব সমাজের জঞ্জাল। একে আপনি এখনো জাননি কেন? চলে গেলে আপনার হৃদয়ের এই গভীর ক্ষতস্থান যে আমি হৃদয় দিয়ে অনুভব করতে পারতাম না। আচ্ছা, আপনি এমন অপমান সহ্য করেন কি করে? সহ্য করি নয় শিখা দেবী, আমাদের মতো ছেলেদের এই সব সহ্য করতে হয়। জাগে, দাদার কথাই আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। তো যাক, সে কথা, আগামীকাল পার্কে যাবেন, গেলে পরে সেখানেই আবার দেখা হবে। আসি। বেকারের এই দুর্বিষহ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমার একটা কাজ চাই,
নইলে আমার বাবা মায়ের অবস্থা আরো করুণ হয়ে উঠবে। হ্যাঁ, একটা কাজ, যে কোনো কাজ দরকার হলে আমি মুঠেগিরি করব, নইলে জুতো পালিশ। মুক্তি, মেজ বৌমার জুতো প্রদীপ পালিশ করতে গেছি। তাতে কি হয়েছে? বেকার বাউন্ডুলে ছেলে সংসার একটু কাজ করবে তো। আরে সংসারে একটু কাজ করা আর জুতো পালিশ করা এক জিনিস নয় মুক্তি, এক জিনিস নয়। বেশি যুক্ত দেখবে না, বুঝলে? হ্যাঁ, রোজগার তুমি করো ঠিকই, কিন্তু সংসারটা চালাতে হয় আমাকে, গিন্নিপনা করতে হয় আমাকে। তাহলে সে বাড়ির সেই যোগ্য তোমা গিন্নিকে আমি প্রশ্ন করছি, উত্তর দাও। গত রাত্রে মা কি ভাত খেয়েছিল? আমি জানি না। তাহলে কে জানবে? তুমি রায়বাড়ির বড় বউ হয়েছো, উত্তরটা তো তোমাকেই দিতে হবে। যে খায়নি তাকে জিজ্ঞাসা করো। না, তোমাকে বলতে হবে একটা বাড়ির মানুষ না খেয়ে রইল, আর সেই বাড়ির পরিচালিকা হয়ে। শোনো, আমি তোমার মায়ের কিনা বাদী নয় যে তার পায়ে ধরে সারতে হবে। তাছাড়া এই বাড়িতে তো দুটো বউ রয়েছে, তারা দায়িত্ব নিক। তোমার মা তো আর আমাকে বেশি কিছু দিয়ে যায়নি, যে তার মুক্তি। সমস্ত দায়ভার আমাকে বহন করতে হবে। ছি মুক্তি, ছি! এত নীচ তোমার মনোপ্রবৃত্তি। কি আমি নিস? কিন্তু তোমার এই মহিষী মাইবা আমাকে কি দিয়েছে শুনি? স্বামী উপহার দিয়েছে বৌমা, স্বামী উপহার দিয়েছে, যা মেয়েদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। থাক, এই একই ফাটা রেকর্ড আর বাজিয়ে বাজার মাত করতে পারবেন না বাবা, কারণ এইসব যুগে এখন এসব অচল। তাই এইসব কথা শুনে না এখন আর কেউ হাততালি দেবে না, কেউ না। আপনার মনের বেদনা যন্ত্রণা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। তোকে আমি অবিশ্বাস করছি না, আর সংসারে তোর অবদানের কথাও অস্বীকার করছি না, কিন্তু বৌমা যা চায় তো তাই করা উচিত বলে আমার মনে হয়। না বাবা, না, তা হয় না, তা হতে পারে না। আপনার বৌমা চাই এই সংসার থেকে আলাদা হয়ে যেতে। আমার মায়ের টাকায় সংসার চলছে, এটা আপনার বাড়ির ওই গৃহলক্ষ্মী সহ্য করতে পারছে না বাবা, সহ্য করতে পারছে না, তাই অকারণে আপনাদেরকে অসম্মান করছে বাবা। সেই জন্যই তো বলছি রে বাবা, বৌমাকে নিয়ে তুই আলাদা হয়ে যা। না বাবা, না, তা হয় না, তা আমি কখনো করতে পারবো না। আপনার কথা মেনে নিয়ে আমি আলাদা হতে পারবো না বাবা, আমি আলাদা হতে পারবো না। তো শ্বশুর মশাই কিন্তু তার মেয়ের শুভাশুভের দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছে। তা দিলেও একটা একান্নবর্তী সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করার শিক্ষা আমি আপনার কাছে পাইনি বাবা, আমি আপনার কাছে পাইনি। তাই আপনার পায়ে ধরে আমি অনুরোধ করছি বাবা, আপনার স্নেহের আশ্রয় থেকে আমাকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন না বাবা, ছুঁড়ে ফেলে দেবেন না, ছুঁড়ে ফেলে দেবেন না। জয়, ওরে জয়, তোকে আমি কি করে বোঝাবো? এ সংসারে কোনো বাবা মা চায় না যে তার সন্তান আলাদা হয়ে যাক, আর সংসার শ্মশানে পরিণত হোক, আর সেই শ্মশানের মাঝে বসে আমাদের মতো বাবা মায়ের দল হাহাকার এই তো বিধির খেলা। এই তো বিধির খেলা।
খেলা এই তো বিধির খেলা ভাঙা গলার এই তো খেলা এই তো বিধির খেলা ও তবে রাজের প্রদীপ যাবে নিবে চন্দ্রবে খেলা ভাঙা গলার এই তো খেলা এই তো বিধির খেলা ভাঙা গলার এই তো খেলা এই তো দেব না, আর এক পয়সাও শালি তোকে দেব না। শালি তুই আমার মালে জল দিয়েছিস, তাই আমার নেশাটা ফিকে হয়ে গেছে। সেটা একটা গানে গিয়ে নেশাটাকে জমিয়ে নেওয়া যাক। এই বিপিন বাবুর কারণে সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মরা মনে বাঁচিয়ে চলে বিপিন বাবুর কারণে জ্বালা মেটাই ক্ষুধা, রাস্তার উপর হল্লা করছেন কেন? আপনি কি জানেন না যে একে অর্পণ বাবু আপনি? কে তুমি সখী? এই অসময়ে প্রেম নিবেদন করছো? কি নাম তোমার? অর্পণ বাবু, মাধবামিরও একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, আমাকে? আরে দারোগা বাবু আপনি? আরে নমস্কার। ধ্যাৎ, আর নমস্কার জানাতে হবে না। আপনার বাবা বীরেশ্বর মিত্র একজন স্বয়ংধন্য ব্যক্তি, আর আপনি একজন প্রখ্যাত ব্যবসায়ী পান না। আসলে আপনি কিনা এবারের মতো মাফ করে দিন স্যার, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন ওই শালি চুমকির ডাকে কে সাড়া দেয়। থাক, আর প্রতিজ্ঞা করতে হবে না। বংশের মান মর্যাদা বজায় রাখতে আপনার মুখটাকে একটু ভদ্র করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কাকে পেলান দিচ্ছেন দারোগা বাবু? ও বেটাকে আপনি সারা জিন্দগি ভোর বাগে আনতে পারবেন না। কেন পারবে না? আমি তো প্রতিজ্ঞা করেছি মাল আর খাবই না। तू बेटा कोटा मुंह तू तो नीचे ही जानिस ना, ताई रास्ता पर मतलब ही ना करिए। भाग भाग यहाँ से। তাই যাচ্ছি, কিন্তু কাকাবাবু অপমান করবেন না। वही ज्ञान तो আছে দেখছি। নিশ্চয়ই আছে। উত্তমদা বলে মাল খেলে লিভার নষ্ট হয়, আরে সালা মেয়ে মানুষে চরিত্রটাই নষ্ট করে। আমি মাতাল বটে, লেকিন বেতাল নই। না হলে এত বড় কারোবার तू চালাচ্ছিস? तू बेटा পেচি মাতাল, যেটুকু সম্মান আছে लेकर घर जा। रास्ता पर मतलबी करिए, बाবার সম্মানে কালি দিস না। ঠিক আছে কাকাবাবু, আমি চলেই যাচ্ছি। তবে একটা কথা, আজ আর আমি অফিসে যাব না, একেবারে কাল দেখা হবে। চলি, বাই বাই বাই। जय श्री राम, जय श्री राम। আপনি কিছু মাইন্ডে নেবেন না দারোগা বাবু। ও বেটাকে আমার কারবারে পার্টনার বানিয়ে আমার মান সম্মান বিলকুল চলে গেল। তাহলে আপনার কারবারে ওকে পার্টনার হিসেবে রেখেছেন কেন? বিদায় করে দিন। পারি না, পারি না দারোগা বাবু, পারি না। ওর পিতাজি বীরেশ্বর মিত্র আমার পুরানা दोस्त আছে, वो भी हमारा दोस्त लड़का दोस्ती करे। ওই বীরেশ্বর মিত্রের दोस्ती के लिए আমি আপনার কাছে ওর হয়ে মাফি মাংছি। মাপ চাইতে হবে না সঙ্গী, মাপ চাইতে হবে না। যতদিনও
আপনার মতো মানুষের ছত্রছায়া আছে, ততদিন আপনার কথা ভেবে ওকে আমি মাফ করেই যাব। তবে আপনার সুনামের কথা ভেবে এইসব কথাগুলো বলছিলাম। ঠিক আছে, চলি, নমস্কার। এখন আমি কি করবে? অর্পণ তো আমার कोई উপকারে আসবে না, তাই ख्वाब पूर्ण के लिए नया लड़का আমাকে ढूंढते হবে। ওসব ভীরু দুর্বল মাতাল আমার চলবে না। আমি চাই একটা শিবাজি, একটা লৌহ মর্ম মানুষ খুঁজছেন। খুব ভালো কথা বাবু, কিন্তু আমি তো দিনকে দিন গরু হয়ে যাচ্ছি বাবু। লেকিন কেউ সংসারের জ্বালা আমি তো আর সহ্য করতে পারছি না বাবু। এই যে দেখতে পাচ্ছেন নার্সিংহোম, ওইখানে আমার বউ ভর্তি আছে বাবু। তার জন্য তো কিছু টাকা দিতে হবে বাবু। কেন? নার্সিংহোম 4 সপ্তাহ হবে দিবে বলেছে। বাবু সেজন্য নয় বাবু, এই সময় আমার বউয়ের ছেলে হবে তো আদর করে কাসুন্দি খেতে চেয়েছে বাবু। কাসুন্দি? হ্যাঁ বাবু, इसी टाइम पर। হ্যাঁ বাবু, ले 100 रुपया, भाग यहाँ से भाग। যাচ্ছি বাবু, যাচ্ছি। এখানে থাকি আমার বলে কি কথা, আমার বউটা এতক্ষণ কি করছে কে জানে। আমি যাচ্ছি বাবু। जय श्री राम, जय श्री राम। सभी तुम्हारी लीला रंगी और तुम्हारी लीला के लिए हमें पेची हुई लौह वर्म मानुष प्रेम जी। ওই প্রেম বিক্রয় করে তোমরা আবার তুরুপের তার, তুরুপের তার। বেঁচে থাকবে ওই দাসগুপ্ত পরিবার, সবাই বেঁচে থাকবে, তবে পৃথিবীতে নয়, সপ্ত নরকে। ওই নরকের পথে আমি ওদের টেনে হিড়ে নিয়ে যাবো, তারপর তৃপ্তির হাসি হাসবো। আপনি হাসছেন বাবু? আমি হাসবো না, আমার যে শুধু হাসির দিন আজকে। কিন্তু আমার জীবনে যে আজ কান্নার দিন নেমে আসছে বাবু। হোয়াট ডু ইউ মিন? আমার একমাত্র ছেলে আজ 7 দিন পর্যন্ত জ্বর। বাড়িতে তো ভেঙে পড়ার কি আছে, ডাক্তার দেখা, সেরে যাবে ব্যাস। না, সারবে না। এই 7 দিন ডাক্তার দেখিয়েও তাকে সুস্থ করে তুলতে পারিনি। আজ মনে হচ্ছে আমার পাপে আমার ছেলে পাপ। হ্যাঁ বাবু, বিনা দোষে আপনাদের কথার মতো অনেক নিরীহ মানুষের মাথায় লাঠি চালিয়েছিলাম। হয়তো সেই পাপে ভগবান আমাকে এই শাস্তি দিচ্ছে। না 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 না, এসব তোর মনের ভুল। তুই অনর্থক চিন্তা করে করে তোর মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। না বাবু, যেদিন আমি প্রদীপ বাবুর মাথায় লাঠি চালিয়েছিলাম সেই দিন থেকে আমার ছেলের জ্বরে ভুগছে। ওরে কালু, পৃথিবীতে পাপ পুণ্য ভগবান বলে কিছুই নেই। ভীরু কাপুরীদের সস্তার সেন্টিমেন্ট। তাই যতদিন পারিস 2 হাতে টাকা কামা আর মনের সাথে ফুর্তি করে যা। টাকা নে, যা সোজা ছেলের চিকিৎসার জন্য বাড়িতে দিয়ে আয়, আর তারপর তুই হোটেল র্যাম্পোতে চলে আসবি, কেমন? আর সেখানে 2 গ্লাস তাজা মাল পেটে বললে দেখবি এই রঙিন পৃথিবীটা শুধু হাসি আর আনন্দে পরিপূর্ণ। আরে ভদ্রলোকের দরবার, আমার ছেলের জীবনের চেয়ে এদের কাছে ফুর্তিটাই বড়। আর এদের কথাই আমি নিরীহ মানুষের মাথায় লাঠি চালাই। না না, আর নয়। এইসব মুখোশধারী মানুষদের চিনে নেওয়ার সময় এসেছে।
ভাই সাহেব, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা আমার মতো এই ভুলের ফাঁদে পা দিও না। তোমরা ছেড়ে দাও এইসব পাপ কাজ, আর ছুঁড়ে ফেলে দাও এইসব পাপের টাকা। এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া এই দুনিয়ায় সবই ভাই ফাঁকা ফাঁকা। নমস্কার নমস্কার। আপনারা নিশ্চয়ই শুনেছেন পাবলিকের মা কেওড়াতলা পার করে আবার তুল কালাম ছবিটি মুক্তি পেল। এবার নার্সারিতে শুরু হাফ প্যান্টের গুরু, আর ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এইবার তো শুটিং ছেড়ে ফিরছি, এক্ষুনি দাদা এসে সব খবর নেবে। আরে, ওই তো দাদা আসছে। আরে দাদা, যুগ যুগ জিও দাদা, যুগ যুগ জিও। তো পাগলামো বন্ধ করে এবার কাজের কথা বলতো। এতক্ষণে শুটিং বুঝি পাগলামো তো পরিণত হলো। তাছাড়া আর কি, তোর এই মিথ্যাচার দেখে দেখ সমস্ত অডিয়েন্স কেমন মুচকি মুচকি হাসছে। তাই তাহলে পাবলিকের মার খেয়ে কেওড়াতলা পার হওয়ার আগে এবার নিজে আমি সত্যি কথাটা বলে ফেলি। মাননীয় যাত্রা বন্ধুগণ, আমি নামে বেঠুন, কিন্তু কাজে কোনো সিনেমার হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক চাকর মাত্র। হ্যাঁ, এতক্ষণে যে মিঠুনের কথা বলছিলাম তাকে আজ নয় কাল সকালে, তবে জানতো নয় ছবিতে। তোর এই বাদরামো কবে বন্ধ হবে বলতো? সারা জীবনের শেষ হওয়ার লক্ষণ তো দেখতে পাচ্ছি না দাদা। কেন কেন? কারণ আমাদের সকলের পূর্বপুরুষ এককালে বাদর ছিল, আর এখন একটু ভালো করে মাথা আজরে হাফ গ্যান্ডু প্যান্ট পরে চোখে নাকে মুখে লিপস্টিক ঘষে আমরা কি করছি, মেকি সব বাবার চেষ্টা করছি। কিন্তু আমাদের প্রত্যেকের স্বভাব বাদরের চোখ খারাপ। তুই কি বলছিস মিঠুন? জানো বড়দা, এ যুগের ছেলেরা লেখাপড়া শিখে শুধু চাকরির আশায়, তারপর একটা চাকরি পেয়ে গেলে বাবা মাকে দূরে ঠেলে ফেলে দেয়, তারপর একটা নতুন বিয়ে করে আলাদা সংসার পাততে চায়। তারা জানে না তাদের বাবা মায়ের শেষ আশ্রয় হবে কোথায়। দেখুন, শুধু আমি নয়, আমার সঙ্গে এই শিক্ষিত সমাজের প্রত্যেকটা মানুষ গালে হাত দিয়ে ভাবছি তোর মতো ছেলের মুখে আজ একই কথা। যাক, এবার কাজের কথা বলো দাদা। হ্যাঁ, তুই কারখানার বিষয়ে সমস্ত খোঁজ খবর নিয়েছে। বাবার অধঃপতন আর কারখানার দুর্নীতির জন্য দায়ী ওই ম্যানেজার অলোক মজুমদার। তার মানে এই শয়তানটা শুধু শিখাকে অপমান করে ক্ষান্ত হয়নি, ওর শয়তানির থাবাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আর কিছুদিন থাকলে তোমাদের ব্যবসায় যতটুকু ভালো আছে সব নরকে পরিণত হবে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই তার শুরু আছে। বাবা, হ্যাঁ, কে ও তোমরা? আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন। ওটা পরে শুনবো, তার আগে আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। হ্যাঁ বলো, প্রাণ উজাড় করে বলো, কারণ বলা বা শোনা তো আমাদের সাংবিধানিক অধিকার। আপনি কি জানেন হ্যাঁ, আমাদের ম্যানেজার অলোক মজুমদার ভালো ছেলে, ভালো ছেলে বাবা। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ও যদি আমার ব্যবসায়ের ম্যানেজারি করে, তাহলে ব্যবসাটা লাটে উঠতে বেশি সময় লাগবে না বাবা। কেন? কারণ ওটা একটা মাতাল, দিন দুপুরে ড্রিঙ্ক করে। করুক না, করুক। আরে বাবা, আমার গুরুদেব বলেছেন সোমরস পান কোনো দোষের নয়, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। একটা প্রতিষ্ঠানের ম্যানেজার পতিতা পল্লীতে সমাজ সেবা করে, এই সমাজের উপেক্ষিতা অবহেলিতাদের বাড়িতে রাত কাটায়। তাছাড়া যে পতিতা পল্লীর মাটি ছাড়া মা দুর্গার পূজা হয় না, সেখানে রাত কাটালে দোষের কিছু নেই রে বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। একটা প্রতিষ্ঠানের পরিচালক যদি মাতাল হয়, চরিত্রহীন হয়, তাহলে আমাদের এই ব্যবসার সুনাম অচিরে ধূলিসাৎ হয়ে যাবে বাবা। না, যাবে না, যাবে না। তাছাড়া বড় লোকের ছেলে এত বড় একটা কোম্পানির ম্যানেজার হয়ে একটু মদ খেলে বেপাড়ায় গিয়ে একে ওকে নিয়ে ফুর্তি করলে
দোষের কিছু নেই রে বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। এর পরেও চরিত্র বলে কিছু থাকে বাবু? থাকে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, পুরুষের চরিত্র হলো নৈবেদ্যের উপর। না থাক, তুই এসব কথার মানে বুঝবি না, কারণ কুকুর যেমন ঘৃতের মর্যাদা বোঝে না, ঠিক তেমনি তোর মতো ফুটপাতবাসী ছোট লোক কখনো ধনী আভিজাত্যের অহংকারে বুঝবে না। যা, তুই তোর কাজে যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। তবে এটা মিথ্যা নয় যে এই ফুটপাতবাসী গরিবরাও মানুষ। মিঠুন, শিক্ষা দীক্ষা আর উজ্জ্বল প্রতিভা শুধু ধনীর সাতবহনার অট্টালিকাতে থাকে না। মিঠুন, হ্যাঁ, ফুটপাতবাসী আব্রাহাম লিঙ্কন তিনি হয়েছিলেন আমেরিকার নেলসন ম্যান্ডেলা 14 বছর জেল কাটা আসামি তিনি হয়েছিলেন বিশ্ববন্দিতা জননায়ক। আর আমাদের ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যার সাগর। আরে বিশ্বজিৎ, আরে দেবী সরস্বতীর এই পোষ্য পুত্রটাকে কোথা থেকে আমদানি করলি রে? এখান থেকেই হোক না বাবা, তবে ওকে আঘাত দিয়ে কথা বলাটা আপনার বোধহয় উচিত হয়নি। হ্যাঁ, ঠিক বলেছিস। শুধু ওর নয় রে, তোর কষ্টটাও আমি বুঝি, কিন্তু তুই ছেলে হয়ে এই বাবার কষ্টটা বুঝলি। আপনার কষ্ট? হ্যাঁ, আমার কষ্ট। আমার একমাত্র মেয়ে আজ বিপদগামী, এসব জেনেও তুই সব তথ্য আমার কাছে গোপন করেছিস। গোপন করার মতো কোনো অন্যায় আমার বোন করেনি বাবা। তাছাড়া তার চলার পথ কোনোদিন অমসৃণ ছিল না। সে প্যান্ট ছেড়ে শাড়ি পরছে, মদ ক্লাব পার্টি ছেড়ে দিয়ে কলেজ ফাঁকি দিয়ে একটা পথের কুকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এরপরে তুই বলতে চাস? হ্যাঁ, সে ভারতের শাশ্বত নারীর কাজ করেছে, যা তার অনেক আগেই করা উচিত ছিল। হ্যাঁ বাবা, তাই এখন থেকে সে আমার ছত্রছায়া হয়ে উঠবে সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শের প্রতি। হ্যাঁ বাবা, আপনার এই মেকি আভিজাত্যের কবলে পড়ে তাকে আমি শ্রীদেবী, রানী কিংবা কাজল হতে দেব না বাবা, কিছুতেই না, কিছুতেই না। গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী, আপনি বলে দিন প্রভু, এই অবধগুলোকে আমি কি করে বোঝাই? এই করি যুধিষ্ঠির। তাই আমার চিরসঙ্গী হলো পাপ, অধর্ম আর শয়তান। এদের উপর ভর করেই আমি শূন্য থেকে পূর্ণ, ভিখারি থেকে সম্রাট, মানুষ থেকে সপ্ত নরকের শয়তান। আমি হাসতে হাসতে মানুষ খুন করি, তাই আমার মেয়ের চলার পথের বিষাক্ত কাঁটাটাকে দাঁত দিয়ে উপরে দেবো স্যার। আমাকে আদেশ দিন স্যার। এই বলো, এক কাজ কর, তুই চাকরিটা ছেড়ে দে। স্যার স্যার, আপনি কি বলছেন স্যার? কি বলছেন? ঠিকই বলছি। এমন একটা মহৎ কাজ করতে যার আদেশের প্রয়োজন হয়, আমার এখানে চাকরি করার যোগ্যতা তার নেই। এ যোগ্যতার প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দেবো স্যার, আপনার মতো মালিকের উপযুক্ত ম্যানেজার আমি ছাড়া এই ভারতে আর কেউ নেই। বেশ, তাহলে বল তুই ছেলেটির কোন সন্ধান পেয়েছিস? কে সে, কোথায় থাকে, কি করে, আর এত বড় দুঃসাহস কিনা এই সিংহের খাঁচা থেকে সিংহ শাবক ধরার চেষ্টা করে? আমাদের স্টিল প্ল্যান্টের সাধারণ কর্মচারী প্রদীপ রায়। তাই তবে আর কি, সেই বামনটাকে চাঁদ ধরিয়ে দে। তাহলে আজ রাতে কালুকে দিয়ে ও কি কথা, বোকা কোথাকার। ভদ্রলোকের ছেলে আমাদের কারখানায় সামান্য লেবারের কাজ করে, তাকে খুন করতে তোর বিবেক একটু বাঁধবে না? তুই কি রে, মানুষ নাকি পাষণ্ড? শোন শোন শোন, আমার গুরুদেব বলেছেন জীবত্তা মহাপাপ। জীব না স্যার,
আপনার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করতে চাইছে। ও একটা জীবন্ত শয়তান। সে তো একটা জীব। শোন, স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই তুইও স্বামীজির কথা মতো ঈশ্বর সেবা কর। ঠিক আছে স্যার। শোন, তুই ওকে একটু ভালোবেসে আপন করে কাছে ডেকে নিয়ে আমার কারখানার জ্বলন্ত ফার্নেসের গলন্ত লোহার মধ্যে ওর মাথাটাকে কি হলো, চমকে উঠলি যে? এই শোন আলোক, শোন, যা করবি একটু ভালোবেসে করবি, কেমন? না আমি যাই রে, আমার আবার গুরুদেবের চরণ বন্দনা করার সময় হয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल। তাহলে একটা জীবন্ত শয়তান। তুমি তোমার অন্য দাদাকে খুন করে তার সম্পদে পাহাড়ে বসে আছো, আর সেখান থেকে ট্রেনে হিড়ে ছুড়ে বেরোতে বই আমার তো লাগবে। তার কারণ তোমার ওই রাজ্য রাজকন্যা শিখাকে যে আমার চাই, তাই পথের কাটা প্রদীপ রেখে জ্বলন্ত লোহের সঙ্গে সত্যি না, তোমাকে কাছে পেয়ে আমার লাইফটাকে আমি এইভাবে এনজয় করতে পারলাম। তাহলে মাঝে মাঝে ভুলে যাও কেন? ভুলে যাই তোমাকে, তোমাকে ভুলে যাওয়া মানেই তো এই সারা পৃথিবীটাকে ভুলে যাওয়া ডার্লিং। তাই বুঝি? এই তাহলে চলো না আজ আমরা মিস্টার চৌধুরীর পার্টিতে গিয়ে একটু দুজনে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যায়। না, কোনো পার্টিতে আমি যেতে রাজি নই। কেন কেন রাজি নও? পার্টিতে গেলে তোমাকে আমি হারিয়ে ফেলি, তুমি আর পাঁচজনের সাথে এমন ভাবে মিলেমিশে একাকার হয়ে যাও, তোমাকে আমি কাছেই পাই না। ডিয়ার, ওটাকে মিলিয়ে দেওয়া বলে না। আজকাল সমাজটাকে যদি তুমি এনজয় করতে চাও তাকে কিন্তু একটাই বলে যে বিলিয়ে দেওয়া নয়। যাও তুমি তাদের নিয়ে এনজয় করো, আমি অফিসে যাই। এই শোনো, কোথায় যাচ্ছ বলো? কোথাও যাওয়া চলবে না। আমি ড্যাডিকে বলে ফোন করে বলে দিচ্ছি তুমি আজ অফিস যেতে পারছো না। চলো না গো, আজ আমরা রেমবোতে গিয়ে ওই নির্জন কক্ষের বেডরুমে ঠোঁটে ঠোঁট দিয়ে বলি, এই যৌবন ভুলে যাও কোন কুলে, ভোমরা হয়ে বসো এই কুলে। যৌবন ভুলে যাও কোন কুলে, ভোমরা হয়ে বসো এই কুলে। আমি রূপের রূপসী হয়ে প্রেমে আগুন দিলে ভোলাবো তোমারও পাগলা মেলে। সিনেমা হচ্ছে সিনেমা, একেবারেই জমজমাট রঙিন দৃশ্য। তুই এখানে কেন? একজন আদর্শবান শিক্ষকের বাড়িতেই এমন একটা সুন্দর দৃশ্য দেখালো, সামলাতে পারলাম না, তাই চুপি চুপি ঘরে ঢুকে এই দৃশ্যটা আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে নিলাম। আমি জানতে চাই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি কি না। যা বাবা, প্রবেশ করতে না করতেই প্রস্থান, একবার মায়ের সঙ্গে দেখা হবে না, কারণ এটা শিক্ষিত ভদ্রলোকের বাড়ি, তাই অশিক্ষিত জানোয়ারের কোনো স্থান নেই। আশা করি তুই ভবিষ্যতে এই কথাগুলো মেনে রেখে চলবি, নাহলে তোর কপালে অশেষ দুঃখ আছে। এসো এসো দোনা এসো। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? যাক, বড় দাদার কথা শিরোধার্য করে আপাতত প্রস্থান করি। না চলি ঠাকুরপো, বৌদি। না ঠাকুরপো, না। আমি তোমাকে কোথাও
আরে বাবা, সুদীপ তোমাকে ভুল বুঝলে, আমি কিন্তু তোমাকে কখনো ভুল বুঝিনি ঠাকুরপো। তার মানে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম না, সেদিনই জানো মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর জানো, প্রতিটা রাতে আমি যে তোমাকে নিয়েই স্বপ্ন দেখি গো। আমি দেখি তুমি আমাকে এইভাবে জড়িয়ে আদর করছো। ছি বৌদি, ছি, তোমার মুখে একথা দ্বিতীয়বার উচ্চারণ করে না। তোমার মুখে একথা শুনলেই সংসারের সমস্ত মায়েরা কানে আঙুল দেবে। সন্তান তার স্বর্গাদপি গরিয়সী জননীকে মা বলে ডাকতে ভুলে যাবে। বৌদির অন্য এক পরিচয় মা। এই মা হয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্য তুমি আজ দেখালে, তাতে আগামী দিনে তোমার নিজের গর্ভজাত সন্তান যদি তোমাকে মা বলে না ডাকে, বৃদ্ধা বয়সে যদি তোমার মুখে অন্ন তুলে না দেয়, তাহলে তার সেই অপরাধের বিচারের ভার আমি বর্তমান শিক্ষিত উপস্থিত জনগণের হাতে তুলে দিয়ে গেলাম। আরে যা যা, খুদে লেখক কোথাকারে। আরে তোর মতো খুদে লেখক আমার এই যৌবনের মধুকে একবার ভুলে বুদ্ধ হয়ে গিয়ে নিজের বাড়ির রাস্তাটা পর্যন্ত ভুলে যায়। আর তুই তখন ছাড় রে, তোকে তোকে বশ করতে আমার 2 দিন সময় লাগবে, মাত্র 2 দিন। প্রদীপ, এই প্রদীপ, এই প্রদীপ। কি হলো মেজৌদি, এত ডাকাডাকি করছো কেন? আরে বাবা, তুমি তো ডুমুরের ফুল, তার উপরে আবার চাকরি পেয়েছো। উপহাস করছো মেজ বৌদি? তবে লেবারির চাকরি মানুষে করে, গরু ছাগলে করে না। বলো তোমার কাজটা কি? আরে বাবা, আমার কি কাজ না থাকলে তোমাকে কি আমি ডাকতে পারি না বলো? নিশ্চয়ই ডাকতে পারো। বড় বৌদি মায়ের সমান, তোমার মধ্যে আমার মাতৃসত্তাকে খুঁজে বেড়াই। দিলে একেবারে বড়টা বেজেই বাজিয়ে দিল, আমার সব প্ল্যানগুলোর মধ্যে একেবারে জল ঢেলে দিল। ও বৌদি, বলো। তুমি এখন এই পোশাক পরে আছো? বৌদি শাড়ি পরো না, শাড়ি। বাবা, শাড়ি? না 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 না, শাড়ি পরলে বড্ড বড় দেখায়। আচ্ছা, শাড়ি পরলে তোমার লাভ কি হবে শুনি? লাভ কি হবে তবে জানি না, তবে তোমাকে শাড়ি পরলে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে হয়। তোমার সেই লক্ষ্মী প্রতিমার পদতলে বসে এই প্রদীপ মাটির প্রদীপ হয়ে জল করবে। বলো না বৌদি, তুমি পারবে না সেই রূপ ধারণ করতে? না না, আমি ওই ন্যাকা বলা সাজতে পারবো না। বৌদি, নারী জীবনের সার্থকতা তো মাতৃত্বে। তুমিই হবে আমার জগৎজননী মা। আচ্ছা, তোমার তো মা আছে, তাহলে আমাকে মা বলে ডাকার প্রতি এত লোভ কিসের? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? বৌদি, স্টিল প্ল্যান্টে চাকরি করি, এই আছি এই নেই, তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের আশ্রয়। ঠাকুরপো, বৌদি, আমার কল্পনার তুলিতে আঁকা স্বপ্নের কথা বলছি। সেই স্বপ্নে তুমি হবে সর্বাংশা ধরিত্রী, আর তোমার শীতল কোল হবে এই সমাজ সংসার উপেক্ষিত আমাদের বাবা মায়ের শেষ ঠিকানা। কিছুতেই হতে পারে না ঠাকুরপো, কিছুতে হতে পারে না। আমার কল্পনার কল্পতরু আমাকে 20 ফল দান করে চলে গেল। 20 বৃক্ষের কাছে মোক্ষ ফল আশা করি কি করে? এই ঠাকুর, তুমি বলে দাও এরপর কোথায় হবে আমাদের বাবা মায়ের শেষ ঠিকানা? সন্তানের দেওয়া গাছতলায় হবে এই যুগের বাবা মায়েদের নিশ্চিন্ত আশ্রয়, শেষ ঠিকানা। বাবা, কিন্তু এ তুই কি করেছিস বাবা? এই মেয়ে পাস করে শেষে সামান্য একটা শ্রমিকের চাকরি। বাবা, তুমি তো জানো, তুমি তো শিখিয়েছো কোনো কাজই ছোট নয়। তাই বলে তুই আমার সন্তান হয়ে? বাবা, তুমি দুঃখ করো না বাবা, দুঃখ করো না। তুমি তো বলেছো উপরে উঠতে গেলে সিঁড়ির নিচের ধাপটাকে ব্যবহার করতে হয়। আমার এই শিক্ষার জালে আমাকে বন্দি করে তুই নিজে কোথায় হারিয়ে যাচ্ছিস বাবা? বাবা, তোমার উজ্জ্বল আলোকে আলোকিত এই প্রদীপ এত সহজেই নিভে যাবে না বাবা। তাই বুঝি স্টিল প্ল্যান্টে চাকরি নিয়েছিস?
ওরে হতভাগা, বাবা মাকে যদি তোর কাদা বাড়ি ছিল তাহলে মাগো, এই সংসার সমুদ্রে মানুষের দায়িত্ব কর্তব্য অনেক। আমি তো তার কোনো কর্তব্য পালন করতে পারিনি, তাই শেষ চেষ্টা করে দেখছি বিন্দু দিয়ে সিন্ধুর কোনো উপকার করতে পারি কিনা। তাই বলে নিজেকে নিঃশেষ করে বাবা, তোমার উজ্জ্বল আলোকিতে এই প্রদীপ আরো আলোকিত হয়ে বর্তমানে জ্বলছে, ভবিষ্যতে জ্বলবে এই সমাজের কুটিল মানুষের জটিল লোভ আর ফুৎকারে। সে এত সহজেই নিভে যাবে না বাবা, এত সহজেই সে নিভে যেতে পারে না মা। চোখের জল ফেলো না করুণা, চোখের জল ফেলে ওর চলার পথ পিছল করে দিও না। কিন্তু কিন্তু আমার সত্যের প্রদীপ বাজিয়ে রেখে আমাদের উদ্ধার কার্যে ব্রতী হয়েছে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওর স্বপ্ন যেন সার্থক হয়। সার্থকতা আর বাকি কি আছে বলতে পারেন? দুটো স্তম্ভের শাড়ি তো চাকরি পেয়েছে, আর কি চাই? বৌমা, বৌমা তুমি কি বলছো একটু স্পষ্ট করে বলো বৌমা। না বুঝতে পারার মতো কচি খুবই তো আপনি না মা। বলছি সারা জীবন তো বড় ছেলের ভর করে খেলেন, এবার দয়া করে একটু মেজো ছেলে আর ছোট ছেলের উপর ভর করুন, কারণ আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? কিন্তু বৌমা, বৌমা আমরা বা যাই কোথায় বৌমা, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। ন্যাকামো করবেন না বুঝলেন? আপনাদের দুই ছেলে নিজেদের ভবিষ্যৎ গোছাবে, আরেক ছেলে সারা জীবন আপনাদের দায়িত্ব ভার নিয়ে ভূতের বেলায় খাটবে কেন? তুমি ঠিকই বলেছো বৌমা, তাহলে তুমিই বলে দাও আমাদের কি করা উচিত। আজই আপনারা আপনাদের বড় ছেলেকে পৃথক করে দেবেন। না, এমন কাজ তুমি করো না, আমার এই সাজানো সংসার। কোন সন্ধ্যে যার সাথে আবার কি? শুনুন, আজ যদি আপনারা আমাদের আলাদা করে না দেন, তাহলে আপনাদের তিন ছেলের মরা মুখ দেখবে। ওসব মায়া কান্নাই না এই মুক্তি রায়কে ভোলাতে পারবেন না। শুনুন, এর পরেও যদি আপনারা আপনাদের বড় ছেলে রোজগারে খান, তাহলে মনে করবেন সেটা আপনাদের ছোট ছেলে প্রদীপের মাথা খাচ্ছে। এ কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমায় ভেঙে পড়ো না করুণা, ভেঙে পড়ো না, সবে তো সংসার আমাদের এক কুড়ি ভেঙেছে। কুড়ি ছাপানো প্লাবন সামলাবে কি করে? কিন্তু আমি যে আর পারছি না গো। তা বলে তো চলবে না করুণা, সংসার রথের চাকা, তাই সংসারের সমস্ত ভারটা আমাদের উপরেই পড়বে। মা, ও মা, মা, ও মা, এই তো মা। আরে তুমি দাঁড়িয়ে আছো, আমাকে ভাত দেবে চলো। কি হলো, সারা করছিল কেন, কথা বলছিল কেন মা? বলছিলাম বাবা, আমার শরীরটা আজ ভালো নেই তো, তুই বরং বৌমাকেই বল। ঠিক আছে, তোমার বৌমাকে আমি বলছি, কিন্তু তুমি এই ব্যাগটা রেখে দাও, ফলের ব্যাগটা রাখো। তুই বরং এগুলো বৌমাকে গুছিয়ে রাখতে বলিস। কেন? যখন যা এনেছি সব তো তুমি গুছিয়ে তুলে রেখেছো, সবাইকে সমানভাবে ভাগ করে খেতে দিয়েছো, আজ হঠাৎ এই কথা বলছো কেন মা? এই পৃথিবীতে সারাদিন সারা জীবন কারো সমান যায় না বাবা। হ্যাঁ বাবা, সমান যায় না। সংসারে বৌমাকে তো তার দায় দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, যেহেতু সে সংসারের বড় বউ। তাই আমার পবিত্র কর্তব্য এগুলো তার হাতে তুলে দেওয়া, তাই তো বাবা? জয়, যত সহজে ব্যাপারটা আপনি বুঝিয়ে দিলেন, ব্যাপারটা তত সহজ নয় বাবা, সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে বাবা। জয়, জয় কি বলছিস তুই? বলো তো মা, তোমার বৌমা তোমাদেরকে কি বলেছে? না না বাবা, জয় বৌমা কিছু বলেনি, বৌমা কিছু বলেনি। তোর তোর বাবা বলছিল। হ্যাঁ জয়, বাস্তব বড় নির্মম নিষ্ঠুর, তাই সেই নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোকে আদেশ দিচ্ছি,
আজ থেকে তুই এ সংসারের কেউ নস। তুই পৃথক, তুই আলাদা। আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না বাবা। জীবনে কোনো দিন আপনার কথার অবাধ্য আমি হইনি, তাই আপনার কথা শুনে আমি আলাদা হতে পারবো না বাবা, আমি আলাদা হতে পারবো না। জয়! তুই যদি প্রভাত রায়ের শিক্ষায় শিক্ষিত ছেলে হয়ে থাকে, আজ থেকে তোকে আমি আদেশ দিচ্ছি, বৌমাকে নিয়ে তুই আলাদা হয়ে যাবি, অন্যথায় জানবো তুই আমার ছেলে নয়। বাবা কি বলে গেলেন আমি আলাদা থাকবো, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না? বলো মা। না বলো, আমি তো পারবো না, আমি পারবো না। তুমি বাবাকে বুঝিয়ে বলো মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো আমি আলাদা থাকবো। বাবাকে কতটা ভিড়ে নিতে বলো মা, বলো। তুই তো জানিস বাবা, তোর বাবার কথার উপর কথা বলার দুঃসাহস আমার নেই। তাহলে ছোটবেলায় তোমাকে মা বলে ডেকে ওঠার আগে তুমি আমাকে গলা টিপে শেষ করে দাওনি কেন মা? দাওনি কেন কেন কেন? আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুই বাবাকে কতটা ফিরিয়ে নিতে বলো মা, ফিরিয়ে নিতে বলো। আমি আর পাচ্ছি না মা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমি পাষাণ হয়ে গেছি, আমার এই বুকে কান্নার পাহাড় জমা হয়ে আছে, তবু তোর বাবার কথার উপর কথা বলার দুঃসাহস আমার নেই বাবা। আমি অসহায়, আমি বড় অসহায়। খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনা, মাঝি কেন তব নাম ধরে ডাকে আজ মোর আঙিনায় নয়নের যমুনায়। খেলা ঘর খেলা শিখা, শিখা আমার কথাটা তুমি একবার অনুভব করে দেখো শিখা। অনুভব করেছি, খুব গভীরভাবে অনুভব করেছি, তাই তো আমি তোমাকে এই খেলা ঘরে খেলনা হয়ে আর থাকতে দেব না, সেখান থেকে আমি তোমাকে টেনে তুলবই। তুমি আমার কথাটা আর একবার চিন্তা করে দেখো। অনেক চিন্তা করেছি, অনেক বুঝে সুঝে তবে আমি এখানে এসেছি গো। চিন্তা করে যত দূর এগিয়েছো তার থেকে কয়েকশো যোজন পিছিয়ে যাও, কারণ এই পথ বড়ই বন্ধুর, বড়ই দুর্গম। যতই বন্ধুর হোক আর যতই দুর্গম হোক না কেন, আমি আমি আমার মনের সঙ্গে তুমুল সংগ্রাম করে আমি যখন এত দূর এগিয়ে এসেছি, তখন আর কোনোভাবেই সম্ভব না পিছিয়ে যাওয়া। শিখা, শিখা তুমি কি জানো না তোমাদের কারখানার নাম মাত্র শ্রমিক আমি, তোমার এই বিলাসিতার জীবন আমি আজ থেকে ত্যাগ করলাম। শিখা,
শিখা, আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার এই সুখ সমৃদ্ধি সম্পূর্ণতার জীবনকে ত্যাগ করে আমারও তো একজন নিঃস্বরিক্ত মানুষের কাছে কি পাবি তুমি? তা তো আমি জানি না, আমি শুধু জানি কি জানো? কি জানো তুমি? দুজনকে চাই, সোনা দুজনে হারা, আজ এই মধু সন্ধ্যা তুমি আছো আমি আছি তাই, দুজনাই দুজনকে চাই। সত্যিই তুমি প্রদীপের শিখা? তাহলে চিরটা কাল তোমার এই প্রদীপের শিখা হয়ে জ্বলার অধিকারটুকু আমাকে দাও। অনুমতি দিলাম। আর আমি সেই অনুমতি আমার হৃদয়ে গেঁথে নিলাম। আজ এত প্রণাম কেন শিখা? আমি তোমাকে কথা দিচ্ছি, আর অল্প কয়েকদিনের মধ্যেই তোমার এই সীমান্ত রাগ রাঙিয়ে দিয়ে আমার আরো কাছে করে নেব। তাই তো আজ আমি তোমাকে, আমার হৃদয় দেবতাকে আজ আমি প্রথম প্রণাম করলাম। জানো তুমি না স্বর্গীয় ভালোবাসার কথা, ঐশ্বর্যের কথা বলছিলে, তোমার এই পবিত্র ভালোবাসার কাছে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না গো। তাই তো আমার আর মনে হচ্ছে কি জানো তো, কি মনে হচ্ছে? পাখির মতো ডানা মেলে ওই আকাশে উড়ে যায়। ক্লান্ত সন্ধ্যা দিগন্তহীন করুণ নিঃশ্বাসে, পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে, ভাষার অতীত তীরে কাঙাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে, দ্বার হতে আসে ফিরে ফিরে। আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ মনে হচ্ছে সত্যি সত্যি ডানা মেলে ওই আকাশে উড়ে চলে যায়। কোথায় উড়ে যাবি ভাবছিস? কলেজ না অন্য কোথাও? না মানে ঢোক গিলছিস কেন? ওরে এই মডার্ন যুগের মেয়েরা বড়দের সামনে মাথা নিচু করে না, আর ঢোক গিলতেও তারা ভুলে গেছে। দাদা আমি তো মডার্ন নই, আমি তো তোমার বোন, ছোট বোন। তাহলে বেলা 10টার সময় তুই কলেজ না গিয়ে পার্কে কি করছিস? কলেজ করছে দাদা, কলেজ এখন পার্কেই কলেজ করে। তার মানে বোঝাটা আমি কে? আমি নবে বেটর, কিন্তু কাজে কোনো সিনেমার হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক চাকর মাত্র। তুই আমার এখানে আমার পেছনে লাগতে মানেটা বোঝাবার মাস্টার মশাই।
মানে কি? এই মাত্র চলে গেল। তবে তো রে, দাঁড়া তোর হচ্ছে, দাঁড়া। তুই কি ওই আমার পেছনে সিবিআই লাগিয়ে রেখেছিস না কি বলতো? আমি কিন্তু রেগে আছি। রেগে গেল, কিছু করার নেই দিদিমণি। বর্তমানে রেডিও টিভি খবরের কাছে দৌলতে পার্কে চলা কলেজের কথা সবাই জেনে গেছে। দাঁড়া তোর হচ্ছে, তুই একবার বাড়ি চ, তোর মজা দেখাচ্ছি আমি। দাদা দাদা আমি কলেজে যাচ্ছি, দাঁড়া। ওরে পাগলি, তোর এই দাদার সাপোর্ট না থাকলে তোর সাহস কি ওই যুধিষ্ঠির দাশগুপ্তর মেয়ে হয়ে তুই এত দূর এগিয়ে যাস? এগিয়ে না গিয়ে ওদের হয়তো আবার পিছিয়ে আসতে হবে দাদা। কেন মিঠুন, তোর এই কথা বলার কারণ? কারণ ওই ম্যানেজারের দৃষ্টি পড়েছে দিদির দিকে। যখন আমি যাচ্ছিলাম ওই ম্যানেজার বাবু পদিতার সঙ্গে কি সব আলোচনা করছিল। তোর কি মনে হয় বাবা ওই ম্যানেজারের কথা বেদ বাক্য বলে মেনে নেবেন? কারণ এখন ম্যানেজার আর বাবু হাতের পুতুল। আমাদের ম্যানেজার যেমনি বোঝাবে আমাদের বাবু তেমনি বুঝবে। তাহলে ওদের দুজনের কবল থেকে শিখার প্রদীপকে বাঁচানোর কোনো উপায় আপাতত আমার মাইন্ডে নেই, তবে তবে কিন্তু খুঁজে দেখতে হবে। শোন, এখন থেকে তুই বাড়ির কোনো কাজ করবি না, সারাক্ষণ ওদের দুজনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবি। ওদের গায়ে যেন কোনোভাবেই এতটুকু কাঁটার আঁচড় আমি লাগতে দেব না, কারণ আমার জীবন দিও ওদের দুজনার আমি বর্মের মতো ঘিরে রাখবো দাদা, বর্মের মতন ঘিরে রাখবো। অন্যায়, পাপ আর অধর্ম আজ বাবাকে গ্রাস করে নিয়েছে। ওদের কবল থেকে উদ্ধার করার কোনো পথ আমার জানা নেই। সর্বশেষ পন্থা অবলম্বন করতে হলে আমাকে ভুলে যেতে হবে মহামানবের সেই শাশ্বত বাড়ি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু তা কি করে সম্ভব? তাহলে বর্তমান সমাজের শিক্ষিত